তো আমাদের ডায়াবেটিস আলোচনা করা হয়ে গেছে। এখন ডায়াবেটিস পরের টপিক হচ্ছে হাইপারটেনশন, ড্রাগ ইউজ ইন হাইপারটেনশন। এখন হাইপারটেনশন জিনিসটা কি সেটাকে আমরা প্রথমে একটু বুঝে নেই। হাইপারটেনশন জিনিসটা হচ্ছে ব্লাড প্রেশার যদি ইনক্রিজ হয় তাহলে হচ্ছে হাইপারটেনশন হয়। হাইপারটেনশনের মানে মৌলিক কথা যদি আমি বলি যে হাইপারটেনশন জিনিসটা কি হচ্ছে, যদি আমাদের হার্ট রেট হার্ট রেট বৃদ্ধি পায়, স্ট্রোক ভলিউম বৃদ্ধি পায়, টিপিআর বৃদ্ধি পায়, তাহলে ব্লাড প্রেশার বৃদ্ধি পাবে। আর ব্লাড প্রেশার বৃদ্ধি পেলে হাইপারটেনশন বৃদ্ধি পাবে। আর ব্লাড প্রেশার কত হইলে কত সিস্টোলিকে যদি 140 মিলিমিটার মার্কারি এর বেশি হয় এবং ডায়াস্টোলিকে যদি 90 মিলিমিটার মার্কারি বা তার বেশি হয়, তাহলে হচ্ছে আমরাকে হাইপারটেনশন বলি। আর হাইপারটেনশনের নর্মাল কিছু রেঞ্জ আছে, সেটা হচ্ছে নর্মাল ব্লাড প্রেশার হচ্ছে 120/80 মিলিমিটার মার্কারি। আর প্রি হাইপারটেনশন হচ্ছে 120 থেকে 135 মিলিমিটার মার্কারি, আর এটা হচ্ছে সিস্টোলিক। আর ডায়াস্টোলিকের ক্ষেত্রে হচ্ছে 80 to 89 মিলিমিটার মার্কারি। আর যখন সংখ্যাটা এক্সাক্ট 140 হয়ে যাবে এবং 90 মিলিমিটার মার্কারি হয়ে যাবে ডায়াস্টোলিকের ক্ষেত্রে, তখন হচ্ছে আমরা তাকে বলবো হাইপারটেনশন। আর এর থেকে বেশি হলে আমরা বলবো গ্রেড 1, গ্রেড 2 এবং হচ্ছে সিভিয়ার। গ্রেড 1 এর হচ্ছে 140 থেকে 159 মিলিমিটার মার্কারি, আর হচ্ছে ডায়াস্টোলিকের ক্ষেত্রে হচ্ছে 90 থেকে 99 মিলিমিটার মার্কারি। সিস্টোলিকের ক্ষেত্রে গ্রেড 2 এর ক্ষেত্রে হবে 160 থেকে 179 এবং হচ্ছে ডায়াস্টোলিকের ক্ষেত্রে হচ্ছে 100। আর সিভিয়ার একদম মানে হাইপারটেনশন অনেক বেশি হাইপারটেনশন, সেটা হচ্ছে 180 মিলিমিটার মার্কারি সমান। এই দেখেন আমি গ্রেটার দেন অর ইকুয়াল এই সংখ্যাটা দিচ্ছি, গ্রেটার দেন অর ইকুয়াল জি। জি লেখেন, জি এইভাবে আমরা লিখি না, জি এই চিহ্নটা, এই জি এই চিহ্নটা, আর যে লেস দেন হচ্ছে এল, এরকম লিখি না আমরা এল। এল এর এই চিহ্নটা এরকম, মানে লেস দেন চিহ্নটা আছে এরকম। এই দেখেন আমি গ্রেটার দেন চিহ্ন দিচ্ছি এবং ইকুয়াল চিহ্ন দিচ্ছি। এর মানে বোঝাচ্ছে যে সিবি এর 180 এর সমান অথবা এর বেশি যদি হয় তাহলে হাইপারটেনশন হবে সিভিয়ার। তাহলে হাইপারটেনশন নির্ভর করে কিসের উপরে? বুঝতেই পারতেছি, ব্লাড প্রেশারের উপরে। আর ব্লাড প্রেশার নির্ভর করে কিসের উপরে? কার্ডিয়াক আউটপুট আমি লিখে রাখছি, আর টিপিআর বা টোটাল পেরিফেরাল রেজিস্ট্রেশন এর উপরে। কার্ডিয়াক আউটপুট কিসের উপর নির্ভর করে? স্ট্রোক ভলিউম আর হার্ট রেটের উপরে। তাহলে কার্ডিয়াক আউটপুট হচ্ছে প্রতি মিনিটে হার্ট যতটুকু ব্লাড পাম্প করে, স্ট্রোক ভলিউম হচ্ছে প্রতি বিটে, একটা বিটে কতটুকু ব্লাড পাম্প করে। হার্ট রেট হচ্ছে একটা প্রতি মিনিটে কতবার হার্ট রেট করতেছে, পাম্প করতেছে। যে আমরা এখানে ধরে যে মাপি যে হার্ট রেট 71, 72, 76, 60 নিচে হলে ব্রাডিকার্ডিয়া, 100 এর উপরে ট্রাকিকার্ডিয়া। এই যে জিনিসগুলো সেটা হচ্ছে হার্ট রেট। তাহলে আমরা এই সমস্ত জিনিস শিখলাম কার্ডিয়াক আউটপুট আর টিপিআর এর উপর ভিত্তি করে, বিপি নির্ভর করে। আর বিপি যদি বেশি হয় তাহলে হাইপারটেনশন হবে। কারণ হাইপারটেনশনের কিছু প্রাইমারি কজ আছে। প্রাইমারি কজ কি? একটা হলো প্রাইমারি কজ, একটা হলো সেকেন্ডারি কজ। প্রাইমারি কজ কি? এইজের উপর নির্ভর করে হাইপারটেনশন হতে পারে, যার বয়স অনেক বেশি, বয়স বৃদ্ধ যে এটা 60-র উপরে মেনলি হয়, 80-র উপরে মেনলি আরো বেশি হয়। যে 80 বয়স যাদের বেশি তাদের ক্ষেত্রে এইজের জন্য এই বয়সের কারণে হতে পারে। সেক্স, মেলদের ক্ষেত্রে ফিমেলদের তুলনায় মেলদের ক্ষেত্রে হাইপারটেনশন বেশি হয়ে থাকে। তারপরে ফ্যামিলি হিস্ট্রির উপর নির্ভর করে। তারপরে ওবেসিটি, সে মোটা কি চিকন, সে যদি মোটা হয়ে থাকে তাহলে তার হাইপারটেনশন হওয়ার চান্স অনেক বেশি। সে অ্যালকোহল যদি খায়, সে যদি স্মোকিং করে, অ্যালকোহল ইনটেক করে, সে যদি এক্সারসাইজ না করে, ডিক্রিজ এক্সারসাইজ অ্যান্ড ইনক্রিজ ইনটেক, সে যদি বেশি বেশি খাবার খায় তাহলে হাইপারটেনশন হওয়ার সম্ভাবনা আছে। আর সে যদি বেশি লবণাক্ত খাবার খায় তাহলে হাইপারটেনশন হওয়ার চান্স আছে। তাহলে আমরা হাইপারটেনশনের প্রাইমারি কজগুলো আমরা দেখলাম। এবার আমরা হাইপারটেনশনের সেকেন্ডারি কজ আমরা দেখবো। সেকেন্ডারি কজ কি আছে? কিডনির মধ্যে আছে ক্রনিক গ্লোমেরুলোনেফ্রাইটিস। ক্রনিক গ্লোমেরুলোনেফ্রাইটিস হলে, ডায়াবেটিস নেফ্রোপ্যাথি হলে, তারপর হচ্ছে অ্যাক্রোমেগালি হলে, ফিওক্রোমোসাইটোমা হলে, কুশিং সিনড্রোম হলে, ড্রাগ, তারপর হচ্ছে ড্রাগ, যে কোনো ড্রাগের কারণে হতে পারে। সে কি ড্রাগ গ্রহণ করে, সে এনএসআইডি ইত্যাদি, এনএসআইডির মতো ড্রাগ যদি সে গ্রহণ করে। তারপর আরো অনেক ধরনের ড্রাগ আছে, ওই ড্রাগের উপর ভিত্তি করেও হাইপারটেনশন হতে পারে। এবং কিছু ডিজিজ কন্ডিশনের কারণে হাইপারটেনশন হতে পারে, সেটা হচ্ছে কার্ডিওভাস্কুলার ডিজিজ। কি ডিজিজ? কার্ডিওভাস্কুলার ডিজিজের কারণে হাইপারটেনশন হতে পারে। তাহলে আমরা দেখলাম হাইপারটেনশনের প্রাইমারি কজ, হাইপারটেনশনের সেকেন্ডারি কজ, হাইপারটেনশন জিনিসটা কি, হাইপারটেনশন কেন হয়, এই সমস্ত জিনিস শিখলাম। তাহলে এখন যদি হাইপারটেনশন অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগ বা ড্রাগ ইউজিং হাইপারটেনশন যদি আমরা শিখতে চাই, তাহলে হাইপারটেনশনের ক্লাসিফিকেশন আমরা শিখতে হবে। তাহলে হাইপারটেনশন ক্লাসিফিকেশন আমরা যদি শিখি, তাহলে হাইপারটেনশনের ক্লাসিফিকেশনতে আমরা কি শিখবো? হাইপারটেনশন ক্লাসিফিকেশনে আমরা এটাই শিখবো যে হাইপারটেনশনটা আমরা কিভাবে কন্ট্রোল করবো। হাইপারটেনশন কন্ট্রোল করবো কিভাবে? যখন আমরা দেখবো ব্লাড প্রেশার কোনোভাবে
কন্ট্রোল করতে পারি। ব্লাড প্রেশার কেমনে কন্ট্রোল করবো? কার্ডিয়াক আউটপুটের উপর, টিপিআর এর উপর। কার্ডিয়াক আউটপুট আর টিপিআর যদি আমরা কোনো সামহাও কন্ট্রোল করতে পারি, তখন আমরা ব্লাড প্রেশার কন্ট্রোল করতে পারবো। আর ব্লাড প্রেশার কন্ট্রোল করতে পারলে আমরা হাইপারটেনশন কন্ট্রোল করতে পারবো। তাহলে আমরা হাইপারটেনশন কন্ট্রোল করতে গেলে, ব্লাড প্রেশার কন্ট্রোল করতে হলে আমরা একটা প্রথমেই আমাদের কারিকুলামে যেই ক্লাসিফিকেশন গুলো লেখা আছে তার মধ্যে এক নম্বরে লেখা আছে ডায়াবেটিস। ডায়াবেটিস এর মাধ্যমে আমরা চাইলে বিপি কমাতে পারি। কিভাবে কমাতে পারি? কি কি ডায়াবেটিস এর মাধ্যমে কমাতে পারি? আমি এটা হচ্ছে ডায়াবেটিস এর মধ্যে আলোচনা করে ফেলছি, আমাদের এটা ফার্স্ট টপিক শেষ হয়ে গেছে। এখন হচ্ছে আমরা হাইপারটেনশন আলোচনা করতেছি। তার মানে এই জিনিসটা আমরা একটু আগে বুঝে পেয়েছি যে ডায়াবেটিস এর মাধ্যমে কিভাবে আমরা বিপি কমাবো। আর এই ডায়াবেটিস আমরা এখানে বলবো, এবং বলার পরে যদি স্যার জিজ্ঞেস করে আপনাকে, যে আপনার টিচার আপনাকে জিজ্ঞেস করবে যে ডায়াবেটিস কোন ডায়াবেটিস, আপনি বলবেন লুপ ডায়াবেটিস, থায়াজয়েড গ্রুপ ডায়াবেটিস। আপনি প্রথমে এক নম্বরে এটা বলবেন থায়াজয়েড গ্রুপ ডায়াবেটিস, 2 নম্বরে বলবেন গ্রুপ ডায়াবেটিস। ঠিক আছে? এটা হচ্ছে উদাহরণ। যদি জিজ্ঞেস করে যে লুপ ডায়াবেটিস একটা এক্সাম্পল বলো, তাহলে বলবেন যে ফ্রুসেমাইড। তারপরে হচ্ছে থায়াজয়েড গ্রুপের একটা এক্সাম্পল বলতে থায়াজয়েড গ্রুপের একটা এক্সাম্পল বলবেন ক্লোরথায়াজয়েড। হ্যাঁ, হাইড্রোক্লোরথায়াজয়েড। আমি মনে করে দিছিলাম যে থায়াজয়েডের আগে ক্লোর লাগাই দিবেন, ক্লোরের আগে হাইড্রো লাগাই দিবেন, দুইটা নাম হয়ে যাবে হাইড্রোক্লোরথায়াজয়েড, ক্লোরথায়াজয়েড, হাইড্রোক্লোরথায়াজয়েড। এইভাবে আমি দিয়ে মনে রাখাইছিলাম। এইভাবে তাহলে ডায়াবেটিস কি করে? ডায়াবেটিস আমরা জানি, ডায়াবেটিস হচ্ছে বডি থেকে সে কি করে, পানি পানি বের করে দেয়। কোথার মাধ্যমে? ব্লাডের ইউরিনের মাধ্যমে সে ডায়াবেটিস কি করে? ডায়াবেটিস হচ্ছে বডি থেকে পানি বের করে দেয়। পানি কোথা থেকে বের করে? ইউরিনের মাধ্যমে যখন বের করবে সেটা হচ্ছে ডায়াবেটিস। বডি থেকে যখন পানি বের করে দেবে তখন ব্লাডের ভলিউম কমে যাবে না। যখন ব্লাডের ভলিউম কমবে তখন তো অটোমেটিক কার্ডিয়াক আউটপুট কমে যাবে না। কার্ডিয়াক আউটপুট কমলে টিপিআর কমে যাবে না। টিপিআর কমলে কার্ডিয়াক আউটপুট কমলে তখন বিপি কমে যাবে না। বিপি কমলে হাইপারটেনশন হয়ে যাবে না। হাইপারটেনশন কমে যাবে না, এটা রিলিজ হবে না। এটা তো নর্মাল মেকানিজম। এটা তাহলে আমরা ডায়াবেটিস শিখে ফেললাম। এরপরে আমরা শিখবো বিটা ব্লকার। এই বিটা ব্লকারের মাধ্যমে আমরা চাইলে হাইপারটেনশন নির্ণয় করতে পারি। এটা আরেকটা ক্লাসিফিকেশন, 2 নম্বর ক্লাসিফিকেশন, যেটা আপনার কালিকভাবে লেখা আছে। তো বিটা ব্লকারের মধ্যে কি কি আছে? বিটা ব্লকারের মধ্যে আছে একটা হচ্ছে নন সিলেক্টিভ, একটা হচ্ছে সিলেক্টিভ, আর একটা হচ্ছে মিক্স। সিলেক্টিভ, নন সিলেক্টিভ এর মানে কি? নন সিলেক্টিভ মানে এটা বিটা 1 এবং বিটা 2 দুইটার উপরে কাজ করে। সেটা হচ্ছে প্রোপানল, পিন্ডোলল। আমি এটা মনে রাখতাম কিভাবে? পি দিয়ে শুরু হয়, যেটা পি দিয়ে শুরু হয়েছে, দুইটা নামই আছে, একটা হলো প্রোপানল আর একটা হলো পিন্ডোলল। সেটাই হচ্ছে নন সিলেক্টিভ। আর সিলেক্টিভ এর মধ্যে হচ্ছে অ্যাটিনোলল, মেটোপ্রোলল। মানে এটা দেখেন সিলেক্টিভ হচ্ছে শুধু বিটা 1 এর উপরে কাজ করে, এটা কিন্তু আবার এখানে কোনো পি নাই। এইভাবে আমি ড্রাগগুলোর নাম মনে রাখতাম। তাহলে সিলেক্টিভ বিটা 1 হচ্ছে অ্যাটিনোলল আর হচ্ছে মেটোপ্রোলল। আর মিক্সড এর মধ্যে কি আছে? মিক্সড এর মধ্যে হচ্ছে, মিক্সড মানে হচ্ছে সে আলফা 1 আলফাতেও কাজ করবে, বিটাতেও কাজ করবে। সেটা হচ্ছে কার্বিটোলল আর লেভেটোলল। এই কয়টা ড্রাগের নাম যদি আমরা মনে রাখতে পারি, মাত্র 6টা ড্রাগের নাম মনে রাখতে পারলে আমরা বিটা ব্লকারের ড্রাগ আর এই কয়টা ড্রাগ নাম, দুইটা ড্রাগের নাম মনে রাখতে পারলে। এরপরে হচ্ছে মেকানিজম অফ অ্যাকশন অফ বিটা ব্লকার। বিটা ব্লকারের মেকানিজম অফ অ্যাকশন কি? বিটা ব্লকারটা কিভাবে কাজ করে? বিটা ব্লকারটা হাইপারটেনশন কিভাবে করে? হাইপারটেনশন তো করে, হ্যাঁ, কিন্তু কিভাবে করে হচ্ছে, দেখেন আমি লিখে রাখছি যে বিটা ব্লকার ব্লক বিটা রিসেপ্টর। বিটা ব্লকার কি করে? বিটা রিসেপ্টরকে ব্লক করে। যদি বিটা রিসেপ্টর কোথায় থাকে? হার্টে থাকে। বিটা রিসেপ্টরকে যে ব্লক করে তাহলে কি করবে? হার্ট রেট কমে দিবে। হার্ট রেট যদি ডিক্রিজ করে তারপরে তাহলে কি হতে পারে? মায়োকার্ডিয়াল কন্ট্রাকশন কমে যাবে। মায়োকার্ডিয়াল কন্ট্রাকশন কমলে কার্ডিয়াক আউটপুট কমে যাবে। আবার রেনিন সিক্রেশন কমে যাবে। রেনিন সিক্রেশন কমে গেলে কার্ডিয়াক আউটপুট কমবে। দুইটা কাজ একসাথে হবে। একই সাথে মায়োকার্ডিয়াল কন্ট্রাকশনও কমবে, আবার আরেক সাথে রেনিন সিক্রেশনও কমবে। আর আমরা জানি রেনিন সিক্রেশন কমলে কার্ডিয়াক আউটপুট কমে যায়। রেনিন সিক্রেশন কমলে কার্ডিয়াক আউটপুট কমে যায়। আর কার্ডিয়াক আউটপুট ডিক্রিজ হলে পিভিআর ডিক্রিজ হয়। আর পিভিআর ডিক্রিজ হলে বিপি ডিক্রিজ হয়। আর পিভিআর জিনিসটা কি? পিভিআর অনেকগুলো পিভিআর, মানে আর্টেরিয়ালের মধ্যে যেই পেরিফেরিতে যে আর্টেরিয়াল বা ভেসেলের, মানে ভেসেলের উপরে যে ব্লাডের যে প্রেসার, সেটা হচ্ছে পিভিআর। অনেকগুলো পিভিআর সমষ্টি হচ্ছে টিপিআর। টিপিআর যখন কমে যাবে তার মানে কি? টিপিআর কমে যাবে, আবার কার্ডিয়াক আউটপুট কমে যাবে। কার্ডিয়াক আউটপুট কমে গেলে বিপি কমে যাবে। এই যে বিপি কমে যাচ্ছে, আর আমরা জানি কি বিপি কমে গেলে রিলিফ হয়ে গেল। সিম্পল হিসাব। তাহলে এটা হচ্ছে মেকানিজম অফ অ্যাকশন অফ বিটা ব্লকার। বিটা ব্লকারের কিছু ইউজ আমরা দেখতে পারি। সেই ইউজটা কি? সেই ইউজ হচ্ছে
হাইপারটেনশনে, তারপরে কোথায় অ্যানজাইনাতে, তারপরে কোথায় প্রিভিয়াস এমআইতে, তারপরে কোথায় ক্রনিক হার্ট ফেলিওর। দেখেন সবগুলো আমি হার্ট রিলেটেড ডিজিজের নাম লিখছি, অ্যানজাইনা লিখছি, হাইপারটেনশন লিখছি, প্রিভিয়াস এমআই, মায়োকার্ডিয়াল ইনফেকশন, সবকিছু ক্রনিক হার্ট ফেলিওর। আর সব মানে হার্ট ফেলিওরের যে ডিজিজগুলো আছে সব ডিজিজে আমরা প্রায় দেখতেছি যে বিটা ব্লকার আমরা ইউজ করবো। তাহলে এমআই এর ক্ষেত্রে প্রিভিয়াস এমআই লিখছি, এটা কিন্তু পোস্ট এমআই না, প্রিভিয়াস এমআই। হ্যাঁ, আর প্রিভিয়াস এমআই এর ক্ষেত্রে আমরা এই হার্ট হাইপারটেনশনের বিটা ব্লকার ইউজ করে থাকবো। এবার এর অ্যাডভার্স ইফেক্ট কি? এখন এটা যেহেতু হার্ট রেট কমাতেছে, তাহলে এটা কি ব্রাডিকার্ডিয়া করবে না? তাহলে এটা ব্রাডিকার্ডিয়া করলো। এটা যেহেতু টেনশন কমাইতেছে, হাইপার টেনশন কমাইতেছে, তাই এটা কি হাইপোটেনশন করতে পারে? হাইপারটেনশন কমায় হাইপোটেনশন করতেছে, এটা হাইপোটেনশন করবে, এটা আরেকটা উদাহরণ। তারপর এটা হচ্ছে ইনসুলিন, বডি থেকে ইনসুলিনের পরিমাণ ডিক্রিজ করে ফেলে, ইনসুলিনের লেভেল ডিক্রিজ করে ফেললে তখন ডায়াবেটিস ম্যানেজার হয়। এর জন্য আমরা অ্যাডভার্স ইফেক্ট হিসেবে এই জিনিসগুলো পাই থাকি। তারপরে এখানে আমরা আরেকটা লিখছি, সেটা হচ্ছে 3 নাম্বার হিসেবে আমরা দেখবো ক্যালসিয়াম আয়ন চ্যানেল ব্লকার, আর 4 নাম্বার হিসেবে দেখবো এসি ইনহিবিটর। এখন ক্যালসিয়াম আয়ন চ্যানেল ব্লকার কিভাবে হাইপারটেনশন করে, হাইপারটেনশন ডিক্রিজ করে, মানে হাইপারটেনশন করে, বা ড্রাগ ইউজিং অ্যান্টি হাইপারটেনশন ড্রাগ হিসেবে কিভাবে ক্যালসিয়াম আয়ন চ্যানেল ক্লাস করে। ক্যালসিয়াম আয়ন চ্যানেল প্রথমে আমরা কিছু এক্সাম্পল দেখে নেব, সেটা হচ্ছে ভ্যাসোসিলেক্টিভ, অ্যামলোডিপাইন, নিফিডিপাইন, কার্ডিওসিলেক্টিভ। ভ্যাসোসিলেক্টিভের মধ্যে আছে হচ্ছে অ্যামলোডিপাইন, নিফিডিপাইন আমরা ইউজ করি প্রেগনেন্সিতে, মনে রাখবেন। তারপর হচ্ছে অ্যামলোডিপাইন, এটা সবসময় ইউজ করে থাকি। অ্যামলোডিপাইন কিন্তু প্রেগনেন্সিতে ইউজ করে না, নিফিডিপাইন প্রেগনেন্সিতে ইউজ করে। এই জন্য এইখানে একটা নাম বললে অ্যামলোডিপাইন নাম বলবেন, দুইটা নাম বলবেন নিফিডিপাইন বলবেন। যদি জিজ্ঞেস করে নিফিডিপাইন কোনটা প্রেগনেন্সিতে ইউজ করে, নিফিডিপাইন প্রেগনেন্সিতে ইউজ করে। আর রেগুলার ভাবে আমরা স্বাভাবিকভাবে কোনটা ইউজ করে, স্বাভাবিক সময় অ্যামলোডিপাইন ইউজ করে। আর যদি বলে কার্ডিও সিলেক্টিভের একটা নাম বলবেন ভেরাপামিল। যদি বলে বোথ কার্ডিও সিলেক্টিভ এন্ড ভ্যাসো সিলেক্টিভ, দুইটাতেই কাজ করে বোথ, তাহলে তাহলে একটা নাম বলবেন ডিলটিয়াজেন। ওকে, এবার কিভাবে সে এই হাইপারটেনশন কন্ট্রোল করে? তাহলে মেকানিজম অফ অ্যাকশন অফ ক্যালসিয়াম চ্যানেল ব্লকার। মেকানিজম অফ অ্যাকশন কি? ক্যালসিয়াম চ্যানেল ব্লকার। ক্যালসিয়াম চ্যানেল কি করে? ক্যালসিয়াম চ্যানেল ব্লক করে। প্রথমে কি করে? ক্যালসিয়াম চ্যানেলটা ব্লক করে। ক্যালসিয়াম চ্যানেল ব্লকার কি করবে? ক্যালসিয়াম চ্যানেল ব্লক করে। ব্লকার নামের লাস্টে আছে বিটা ব্লকার। ক্যালসিয়াম চ্যানেল ব্লকার মানে কি? বিটা ব্লকার রিসেপ্টরকে ব্লক করবে, ক্যালসিয়াম চ্যানেল রিসেপ্টরকে ব্লক করবে। তো ক্যালসিয়াম চ্যানেল ব্লক করছে, ব্লক করার পরে কি হবে? ক্যালসিয়াম না আর ইন্টার করতে পারবে না। কোথায় ইন্টার করতে পারবে না? সেলের মধ্যে। তো সেলের মধ্যে যদি ক্যালসিয়াম ইন্টার না করতে পারে, সেলের মধ্যে ক্যালসিয়ামের পরিমাণ কমে যাবে না? তাহলে কি হবে? ইন্টারসেলুলার ডিক্রিজ হবে। ইন্টারসেলুলার ক্যালসিয়াম কি হবে? ডিক্রিজ হবে। ডিক্রিজ হলে কি হবে? ডিক্রিজ কন্ট্রাক্টিলিটি ডিক্রিজ হবে। কারণ কি? আমরা জানি ক্যালসিয়াম আয়ন কন্ট্রাক্ট করে, যেহেতু ক্যালসিয়াম আয়ন সেলের মধ্যে নাই, সেই কন্ট্রাক্টিলিটি ডিক্রিজ করে ফেলবে। তো যেহেতু কন্ট্রাক্টিলিটি ডিক্রিজ হবে, সেহেতু ভাস্কুলার স্মুথ মাসল কি হবে? রিল্যাক্সেশন হবে। ভাস্কুলার স্মুথ মাসল কি হবে? রিল্যাক্সেশন হবে। আর ভাস্কুলার স্মুথ মাসল রিল্যাক্সেশন হলে তখন কি হবে? ডিক্রিজ করবে পিভিআর, পিভিআর করলে বিপি ডিক্রিজ হবে। আর আমরা জানি অনেকগুলো পিভিআর এর সমষ্টি হচ্ছে টিপিআর, আর টিপিআর কমলে তখন বিপি কমবে অটোমেটিক, আর বিপি কমলে হাইপারটেনশন হয়ে গেল। তাহলে এখন আমরা ক্যালসিয়াম চ্যানেল শিখলাম। এবার ক্যালসিয়াম চ্যানেল দেখেন কোথায় কোথায় আমরা ইউজ করি। দেখেন হাইপারটেনশনে আমরা ইউজ করি, দেখেন আমরা অ্যানজাইনাতে ইউজ করি, দেখেন আমরা সুপ্রাভেন্ট্রিকুলার টাকিকার্ডিয়াতে আমরা ইউজ করি। তাহলে আমরা দেখেন সবকিছু হাইপারটেনশন আমরা পড়তে আসছি, হাইপারটেনশন ইউজ এখানে একটা ইউজ এমনি পাওয়া যায়, হাইপারটেনশন অ্যানজাইনা সবকিছু দেয় মিল আছে। এটাও হাইপারটেনশন অ্যানজাইনা, এখানেও দেখেন এই ইউজটার মধ্যেও দেখেন হাইপারটেনশন অ্যানজাইনা, দেখেন দুইটা ইউজ করে কিন্তু মিল আছে। এখানে হাইপারটেনশন অ্যানজাইনা, হাইপারটেনশন অ্যানজাইনা দুইটা ইউজ কিন্তু মিল আছে। হাইপারটেনশন তো পড়তেই আছে, হাইপারটেনশন ইউজ করবো, আর একটা মনে রাখবে অ্যানজাইনাতে ইউজ করবো। তাহলে আমরা এই দুটো দেখলাম। এরপরে এটার কিছু অ্যাডভার্স ইফেক্ট আছে। এখন স্যার যদি অ্যাডভার্স ইফেক্ট জিজ্ঞেস করে, একটা অ্যাডভার্স ইফেক্ট জিজ্ঞেস করে, তাহলে আপনি বলবেন অ্যাঙ্কেল এডিমা। দুইটা অ্যাডভার্স ইফেক্ট জিজ্ঞেস করলে বলবেন কনস্টিপেশন। একটা অ্যাডভার্স ইফেক্ট জিজ্ঞেস করলে অ্যাঙ্কেল এডিমা, দুইটা অ্যাডভার্স ইফেক্ট জিজ্ঞেস করলে বলবেন কনস্টিপেশন। এখন অ্যাঙ্কেল এডিমা কেন হয় আর কনস্টিপেশন কেন? অ্যাডভার্স ইফেক্ট হিসেবে কেন অ্যাঙ্কেল এডিমাই হয়, কেন কনস্টিপেশনই হয়? কারণ কি? কারণ হচ্ছে যখন ক্যালসিয়াম চ্যানেল কি করে, ভেসেলকে ডাইলেশন করে দেয় না, একটু ডাইলেট করে দেয় না। যেহেতু ভেসেল বেশি বেশি ডাইলেট করে দেয়, ভেসেল থেকে ওয়াটার লিকেজ হয়ে বের হয়ে যেতে পারে। আর গ্র্যাভিটির কারণে অ্যাঙ্কেলই হয়, এই কারণে গ্র্যাভিটির কারণে এইখানে এমনিতেই তো ভেসেলটা মোটা হয়ে আছে, তার মানে এখানে তরল অতিরিক্ত জমা আছে।
আর বেশি তরল এখানে জমে থাকার কারণে আর এখানে বেসাটা মোটা হওয়ার কারণে এই পাটা আরো বেশি ফুলে যায়, আর এখানে অ্যাঙ্কেলের মধ্যে এডিমা তৈরি হয় এবং এখানে এটাকে অ্যাঙ্কেলটা ফুলে যায়, তখন পা পা জুতা পরতে পারে না। পেশেন্ট আসে বলে যে আমি যে জুতা পরতে পারতেছি না, এইটাই হচ্ছে অ্যাঙ্কেল এডিমা। এই কারণে অ্যাঙ্কেল এডিমা হয়। কনস্টিপেশন সেম সেম কথা, যে মসৃণ যে আমাদের আহ, যে ইন্টেস্টাইনের মধ্যে যে ইয়ে আছে, মাসেল আছে, ওই ইন্টেস্টাইনের মাসেলটাকে সে একদম মসৃণ এই মাসেল গুলোকে সে কন্ট্রাক্ট হইতে দেয়, মানে রিল্যাক্স করে দেয়, একদম রিল্যাক্স করে দেওয়ার কারণে কনস্টিপেশন হয়। আর হচ্ছে এটা হচ্ছে অ্যাডভার্স হিসেবে ক্যালসিয়াম চ্যানেল ব্লকার। আর আরেকটা 4 নম্বরে যেটা আমাদের কারিকুলাম শিখতে বলা হয়েছে সেটা হচ্ছে এসিই ইনহিবিটর। এসিই ইনহিবিটর হচ্ছে যদি আমি এক্সাম্পল বলি সেটা হচ্ছে রামিপ্রিল, লাস্টে হচ্ছে প্রিল আছে, ক্যাপ্টোপ্রিল, লাস্টে প্রিল আছে, এনালোপ্রিল, লাস্টে প্রিল আছে। রামিপ্রিল, এনালোপ্রিল, ক্যাপ্টোপ্রিল। এটার মেকানিজম অ্যাকশন যদি আমি বলি তাহলে বলবো যে ব্লাড ব্লক করে, কি ব্লক করে, এসিই অ্যানজিওটেনসিন কনভার্টিং এনজাইম। অ্যানজিওটেনসিন কনভার্টিং এনজাইম যদি ব্লক করে তাহলে কি হবে, অ্যানজিওটেনসিন 1 থেকে অ্যানজিওটেনসিন 2 তৈরি হবে না, এটাই বলছি যে অ্যানজিওটেনসিন 2 তৈরি হতে দেয় না। এটা যদি ব্লক করে অ্যানজিওটেনসিন 2 তৈরি হয় না, ফলে কি হয়, ভ্যাসোডাইলেশন হয়। অ্যানজিওটেনসিন 2 তৈরি না হলে ভ্যাসোডাইলেশন হবে। আর কি হবে, অ্যালডোস্টেরন সিক্রেশন ডিক্রিজ হবে। আর যদি অ্যালডোস্টেরন সিক্রেশন ডিক্রিজ হয় তখন কি হয়, তখন হচ্ছে সোডিয়াম আয়ন ও ওয়াটার রিঅবজর্পশন কমে যায়। সোডিয়াম আয়ন ও ওয়াটার কি হয়, রিঅবজর্পশন কমে যায়। কারণ আমরা জানি অ্যালডোস্টেরন সোডিয়াম আয়নকে কিডনির মধ্যে আবার মানে শোষিত করার জন্য, মানে আবার রিঅ্যাবজর্পশন করতে সাহায্য করে। আর যখন অ্যালডোস্টেরন সিক্রেশনই কমে যাচ্ছে তখন সোডিয়াম আয়ন ও ওয়াটার রিঅ্যাবজর্পশনই কমে যাবে। আর এই যখন সোডিয়াম আয়ন ও ওয়াটার রিঅ্যাবজর্পশন কমে যাবে তার মানে কি, বডি থেকে ওয়াটার বের হয়ে যাবে, সোডিয়াম আয়ন বের হয়ে যাবে। বের হয়ে গেলে কি হবে, প্লাজমা ভলিউম ডিক্রিজ হবে। ডিক্রিজ হলো প্লাজমা ভলিউম ডিক্রিজ হলো। তারপরে কি হবে, তারপরে আরেকটা জিনিস হবে, সেটা হচ্ছে ব্রাডিকাইনিন ডিগ্রেডেশন বন্ধ হয়ে যাবে। ব্রাডিকাইনিন যদি ডিগ্রেডেশন বন্ধ হয়ে যায় তাহলে কি দেহের মধ্যে ব্রাডিকাইনিন বাড়বে না। ব্রাডিকাইনিন একটা কাজ করে, আমি একটু পরে বলতেছি। ব্রাডিকাইনিন ইনক্রিজ করবে, তারপরে কি করে, ভ্যাসোডাইলেশন করবে। ব্রাডিকাইনিন ইনক্রিজ হলে ভ্যাসোডাইলেশন হবে, আর ভ্যাসোডাইলেশন হলে পিভিআর ডিক্রিজ হবে। আর পিভিআর ডিক্রিজ হলে আমরা জানি অনেকগুলো পিভিআর এর সমস্যা আছে, টিপিআর ডিক্রিজ হবে। আর টিপিআর ডিক্রিজ হলে ব্লাড প্রেশার ডিক্রিজ হবে। এইভাবেই হচ্ছে আমরা এসিই ইনহিবিটরের মাধ্যমে হাইপারটেনশন করে থাকি। তাহলে এটা ইউজ করতে হবে অবশ্যই হাইপারটেনশন, অবশ্যই হার্ট ফেলিওর, অবশ্যই পোস্ট এমআই, অবশ্যই ডায়াবেটিক নেফ্রোপ্যাথিতে। তারপরে অ্যাডভার্স ইভেন্ট হিসেবে ড্রাই কফ হয়। আমি বললাম না যে ড্রাই কফ, একটু পরে বলবো যে ব্রাডিকাইনিন ইনক্রিজ, মানে বডিতে ব্রাডিকাইনিন বাড়লে কি হবে, বডিতে ব্রাডিকাইনিন একটা সমস্যা করে, সেটা হচ্ছে লাংসের মধ্যে একটা খুদ মানে খুদ 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 ইয়ে করে, যে যার কারণে কফ সৃষ্টি হয়। এটাকে আমরা বলা হয় ড্রাই কফ বা কফ। কফ সৃষ্টি হয়। তারপরে হাইপারটেনশন করবে, অবশ্যই হাইপারটেনশন করবে, হাইপারটেনশন কমে ফেললে হাইপারটেনশন নিতে করবে। তারপরে হাইপারক্যালেমিয়া করবে। তারপরে কোনটা ইন্ডিকেটেড, কোন জায়গায় আমরা দিব না এই ড্রাগটা, দিব না হচ্ছে হাইপারটেনশন ওই ব্রঙ্কিয়াল অ্যাজমা। হাইপারটেনশনের সাথে ব্রঙ্কিয়াল অ্যাজমাও যে রোগীটার আছে, তার শুধু হাইপারটেনশনই নাই, সাথে ব্রঙ্কিয়াল অ্যাজমা আছে। আর আমরা জানি কি, ব্রঙ্কিয়াল অ্যাজমাতে আবার যদি আরো কফ সৃষ্টি করবে, তখন যে সে অ্যাডভার্স হিসেবে ডাই কফ এমনিতেই আগে থেকে সৃষ্টি করে এই ড্রাগটা, সে তাহলে ব্রঙ্কিয়াল অ্যাজমা রোগীকে সে একদম মেরে ফেলবে না, দেওয়াই যাবে না এই পেশেন্টের, একদম কন্টেন্টিং। আরেকটা কন্টেন্টিং হচ্ছে প্রেগনেন্সিতে আমরা এই ড্রাগটা দিব না। তাহলে এই হচ্ছে এখন শিখলাম হচ্ছে এই 4টা। এরপরে 5 নম্বরটা কারিকুলামে এরপরে যেটা শিখতে বলছে সেটা হচ্ছে অ্যানজিওটেনসিন রিসেপ্টর অ্যান্টাগনিস্ট, আলফা ব্লকার। এইভাবে আমরা ক্লাসিফিকেশন গুলা আস্তে আস্তে দেখতে থাকবো। আহ, আমরা হচ্ছে হাইপারটেনশন এর ক্লাসিফিকেশন পড়তেছিলাম। ক্লাসিফিকেশনের মধ্যে কি কি ভাবে হাইপারটেনশন আমরা কন্ট্রোল করতে পারি সেগুলো আমরা বলছিলাম। প্রথমে বলছিলাম ডায়াবেটিক্স, বিটা ব্লকার, তারপর হচ্ছে আমরা অ্যানজিওটেনসিন কনভার্টিং এনজাইম সহ আমরা আরো পড়ছিলাম হচ্ছে এসি ইনহিবিটর, ক্যালসিয়াম চ্যানেল ব্লকার। এখন এই 4টা পড়ছিলাম, এখন আমরা 5 নম্বর থেকে শুরু করবো। 5 নম্বরটা হচ্ছে এআরবি বা অ্যানজিওটেনসিন রিসেপ্টর ব্লকার। এটাকে আমরা আবার আরেকভাবে বলতে পারি অ্যানজিওটেনসিন রিসেপ্টর অ্যান্টাগনিস্ট, অ্যানজিওটেনসিন রিসেপ্টর ব্লকার বা অ্যানজিওটেনসিন রিসেপ্টর অ্যান্টাগনিস্ট। এটা কিভাবে কাজ করে আমরা সেটা বলি। সেটা হচ্ছে মেকানিজম অফ অ্যাকশন। এটাকে হচ্ছে অ্যানজিওটেনসিনোজেন 2 টাইপ 1 রিসেপ্টর অ্যান্টাগনিস্ট। এই জিনিসটা, এটা অ্যান্টাগনিস্ট মানে হচ্ছে অ্যাগনিস্ট আর অ্যান্টাগনিস্ট, এটা আমি পড়াইছিলাম হচ্ছে জিপিতে, জেনারেল ফার্মাকোলজিতে।
এটা আপনারা জানেন অ্যান্টাগনিস্ট কি? অ্যাগনিস্ট কি? অ্যান্টাগনিস্ট হচ্ছে এটা রিসেপ্টরে বাইন্ড করবে কিন্তু ব্লক করে রাখবে, কাজ করবে না। তো অ্যাঞ্জিওটেনসিন রিসেপ্টর অ্যান্টাগনিস্ট টাইপ 2 টাইপ 1 রিসেপ্টর অ্যান্টাগনিস্ট হুইচ ইজ অ্যাঞ্জিওটেনসিন 2 রিসেপ্টর ব্লক করে। আর অ্যাঞ্জিওটেনসিন 2 রিসেপ্টর ব্লক করলে কি হবে? ভ্যাসোডাইলেশন হবে। ভ্যাসোডাইলেশন হলে আমরা জানি পিভিআর ডিক্রিজ হবে, আর পেরিফেরাল ভ্যাসোডাইলেশন ডিক্রিজ হবে। পেরিফেরাল ভ্যাসোডাইলেশন ডিক্রিজ হবে অ্যালডোস্টেরন। অ্যালডোস্টেরন যখন ডিক্রিজ হবে তখন ডিক্রিজ হবে ব্লাড প্রেশার। আর এখানে মনে রাখতে হবে এটা আমরা দিতে পারবো হাইপারটেনশন উইথ ব্রঙ্কিয়াল অ্যাজমা, কারণ এখানে হচ্ছে ব্রাডিকানিন তৈরি হয় না, বা ব্রাডিকানিন মেটাবলিজমে এটার কোনো প্রভাব নাই থাকতে পারে, কিন্তু এখানে আবার ব্রাডিকানিন তৈরিও হয় না, বা ব্রাডিকানিন এখানে তৈরি হয় না, যার ফলে আমরা এখানে হচ্ছে দিতে পারবো হচ্ছে হাইপারটেনশন উইথ ব্রঙ্কিয়াল অ্যাজমা। আর এটা যে বলা হয়েছে যে হার্ট ফেলিওর, হাইপারটেনশন উইথ প্রেগনেন্সিতেও আমরা এটা দিতে পারবো, ক্রনিক কিডনি ডিজিজেও আমরা দিতে পারবো। আর অ্যাডভান্স ইফেক্ট হিসেবে আমরা বলতে পারি হাইপার ক্যালেমিয়া, হাইপোটেনশন। এখন হাইপার ক্যালেমিয়া কেন হয়? হাইপার ক্যালেমিয়া যে অ্যালডোস্টেরনের কাজ কি? অ্যালডোস্টেরনের কাজ হচ্ছে সোডিয়াম আয়ন বডিতে রিটেনশন করা আর হচ্ছে পটাশিয়াম আয়ন বের করা, কিন্তু এখানে তো অ্যালডোস্টেরন কমে যেতেছে, তার মানে উল্টো কাজটা হবে, পটাশিয়াম আয়ন বডিতে বাড়বে, সোডিয়াম আয়ন কমবে, সোডিয়াম আয়ন অটো নিয়ে চলে যাবে। তার মানে এই জন্য এখানে হাইপার ক্যালেমিয়া হবে, হাইপোটেনশন হবে, হাইপারটেনশন থেকে হাইপারটেনশন হবে, বুঝা যাইতেছে। এই গেল হচ্ছে 5 নাম্বার। 6 নম্বরে আমি আরেকটা লিখছি, সেটা হচ্ছে আলফা ব্লকার। আলফা ব্লকারের কয়েকটা টাইপ আছে, ওইটা ক্লাসিফিকেশন আছে। একটা হচ্ছে সিলেক্টিভ আলফা 1, আলফা 2, সিলেক্টিভ আলফা 2, আর নন সিলেক্টিভ হুইচ ইজ আলফা 1 এবং আলফা 2 এর উপরেও কাজ, দুইটার উপরেই কাজ করে। সেটা কি? সেটা হচ্ছে আলফা 1 এর মধ্যে হচ্ছে প্রাজোসিন, টেরাজোসিন, আলফা 2 হচ্ছে ইউহুম্বিন, নন সিলেক্টিভ আলফা 1, আলফা 2 হচ্ছে ফেনোক্সিবেনজামাইন আর হচ্ছে ফেন্টোলামাইন। ফেনোক্সিবেনজামাইন আর ফেন্টোলামাইন কয়েকবার নামটা বললেই মনে থাকবে। ফেনোক্সিবেনজামাইন, ফেনোক্সি দুই ভাগ ভাগ করে বলি, ফেনোক্সিবেনজামাইন, ফেনোক্সিবেনজামাইন, ফেন্টোলামাইন, লাস্টে মাইন আছে, ফেন্টোলামাইন। তো এটা ইউজ কি? ইউজ হচ্ছে মাইল্ড টু মডারেট হাইপারটেনশন। এটা মাইল্ড টু মডারেট হাইপারটেনশন আমরা ইউজ করব। বিপিএইচ, বিনাইন প্রোস্টেটিক হাইপারপ্লাসিয়াতে ইউজ করব। ফিওক্রোমোসাইটোমাতে আমরা ইউজ করব। হাইপারটেনসিভ ইমার্জেন্সি ম্যাচুরেশন ইনকনভিনিয়েন্স ইন ওমেসে এই ক্ষেত্রে আমরা ইউজ করে থাকবো। কেন এই ক্ষেত্রে ইউজ করবো? এগুলো হচ্ছে ওই সময় ডিটেলসে পড়া হবে। আর অ্যাডভান্স হিসেবে রিফ্লেক্স ট্যাকিকার্ডিয়া হবে, পোস্টুরাল হাইপারটেনশন হবে, হেডেক হবে। এখন আমাকে এক্সটার্নাল কোয়েশ্চেন করছিলেন যে পোস্টুরাল হাইপারটেনশন কেন হবে? এটার বিস্তারিত একটা ব্যাখ্যা আছে, এটা মেকানিজম অ্যাকশন থেকে পড়ে নিতে হবে, বই থেকে ভালো করে পড়ে নিন। তারপরে ভ্যাসোডাইলেটর হচ্ছে 6 নম্বর আসে, 7 নম্বর আমরা আসি। 7 নম্বরে আপনাদের কারিকুলামে যে জিনিসটা শিখতে বলছি সেটা হচ্ছে আলফা মিথাইল ডোপা। আলফা মিথাইল ডোপা এটা হচ্ছে মিথাইল ডোপা যখন ব্রেনের মধ্যে ইন্টার ইনটু ব্রেন, তখন সেটাকে কনভার্ট হয় আলফা মিথাইল ডোপা বা আলফা মিথাইল কনভার্ট হবে, হুইচ ইজ সেন্ট্রাল আলফা টু অ্যাগনিস্ট। আর অ্যাগনিস্ট মানে কি এর মতোই কাজ করবে। আর ডিক্রিজ সিম্পাথেটিক আউটফ্লো ডিক্রিজ হলে ডিক্রিজ পিভিআর, আর ডিক্রিজ পিভিআর হলে ডিক্রিজ বিপি। আমরা এখানে দেখতে পাচ্ছি যে পিভিআর ডিক্রিজ হলে ব্লাড প্রেশার ডিক্রিজ হবে। তো এই হচ্ছে কথাবার্তা। এটা কোথায় ইউজ হবে? এটা ইউজ হবে মাইল্ড টু মডারেট হাইপারটেনশনে ইউজ করি আমরা। আর হচ্ছে অ্যাডভান্স হিসেবে সেডেশন, ড্রাউজিনেস, মেন্টাল ডিপ্রেশন, হেমোলাইটিক অ্যানিমিয়া। আর বলতে পারি মেন্টাল ডিপ্রেশন কেন হবে? এই যে এটা ব্রেনের মধ্যে ঢুকতেছে, তো ব্রেনে কিছু না কিছু করবে, একটা এফেক্ট করবে, তো এই যে মেন্টাল ডিপ্রেশন করতেছে। ড্রাউজিনেস ব্রেনের মধ্যে ঢুকতেছে, সিডেশন করবে, ব্রেনের মধ্যে কিছু না কিছু করবে, এই যে করতেছে সিডেশন, ড্রাউজিনেস করতেছে, মেন্টাল ডিপ্রেশন করতেছে। হেমোলাইটিক অ্যানিমিয়ার কারণ হচ্ছে এটা মাঝে মধ্যে হচ্ছে ব্লাড কণিকাগুলোকে ভেঙে ফেলে, যার ফলে হচ্ছে হেমোলাইটিক অ্যানিমিয়া হইতে পারে। তারপরে আরেকটা আছে, সেটা হচ্ছে ভ্যাসোডাইলেটর দুই ধরনের, একটা হচ্ছে আর্টেরিয়াল ভ্যাসোডাইলেটর আর হচ্ছে ভেনো, বোথ আর্টেরিয়া, ভেনো এবং হচ্ছে আর্টেরিয়াল দুইটাই নাইট্রোবক্সাইড যেটা এক্সাম্পল, আর আর্টেরিয়াল ভ্যাসোডাইলেটর এক্সাম্পল হচ্ছে ক্যালসিয়াম চ্যানেল ব্লকার। আর আমরা আরো অনেক কিছু পড়ছিলাম, যেমন বলতেছিলাম এআরবি, আমরা বলতেছিলাম অ্যাঞ্জিওটেনসিন কনভার্টিং এনজাইম, ওইগুলো কিন্তু আর্টেরিয়াল না, ওইগুলো হচ্ছে ভেনো। সার্জারি জিজ্ঞেস করে আপনাদের যদি আস করে তাহলে বলবেন ভেনো। আর এগুলো হচ্ছে ক্যালসিয়াম চ্যানেল, এটা হচ্ছে আর্টেরিয়াল না, ঠিক আছে। আরেকটা এক্সাম্পল আছে মিনোক্সিডিল, এটাও কিন্তু আর্টেরিয়াল, ঠিক আছে। তারপর এটা মেকানিজম অ্যাকশন কি? মেকানিজম অ্যাকশন হচ্ছে এন্ডোথেলিয়াম থেকে নিঃসৃত নাইট্রাস অক্সাইড নিঃসৃত হয়, যার ফলে হচ্ছে আর্টেরিয়াল ডাইলেশন হয়, যার ফলে হচ্ছে ডিক্রিজ পিভিআর, ডিক্রিজ বিপি। আর ডিক্রিজ পিভিআর, ডিক্রিজ বিপি হলে কি হবে? ব্লাড প্রেশার ডিক্রিজ হবে। এই হচ্ছে কথাবার্তা। এটা কিভাবে ইউজ কোথায় হয়? মডারেট টু সিভিয়ার হাইপারটেনসিভ ইমার্জেন্সিতে আমরা ইউজ করে থাকি। তাহলে আমরা বুঝতে পারছি কেন এইখানে ইউজ করবো, এই কারণেই এটাকে আমরা কন্ট্রোল করার জন্য। আর অ্যাডভান্স কি হয়? ডিফেন্স টাকিকার্ডিয়া হয়, ফ্লুইড রিটেনশন
কেন হেডেক হয় এটা আমরা বুঝতেই পারতেছি। আর হচ্ছে হেডেক হয় এটা ওই যে মানে ব্রেনের আর্টারি গুলাকে একটু ডাইলেট করে ফেলে, যার কারণে হেডেক হতে পারে। পোস্টিরিয়র হাইপারটেনশন এরকম নাইট্রাস অক্সাইড, এই যে নাইট্রাস অক্সাইড দিয়ে একটা কথাবার্তা বলে আপনার দেখবেন বইয়ের মধ্যে লেখা আছে, ওইটা দিয়ে বিস্তারিত বলবেন। তো এই ছিল ওভারঅল হাইপারটেনশনের ড্রাগ কি কি আছে সবগুলো আমি বলছি। এখন আমি হচ্ছে একটু আলাদা করে দিব, সেটা হচ্ছে প্রেগনেন্সিতে মানে আমরা 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 বলবো হচ্ছে প্রিন্সিপাল অফ সিলেকশন অফ ড্রাগ ইন ডিফারেন্ট ক্লিনিক্যাল সিচুয়েশন। ডিফারেন্ট ক্লিনিক্যাল সিচুয়েশন মানে প্রেগনেন্সির ক্ষেত্রে কি ইউজ করবো। আর আমি যদি অলরেডি আলোচনা করে ফেলছি, কিন্তু তারপরেও আমি একটু কারিকুলামে যেহেতু এটা আলাদাভাবে পড়াইতে বলছি, তারপর আলাদাভাবে একটু দেখা দিচ্ছি। তাহলে ড্রাগ ফর প্রেগনেন্সি, প্রেগনেন্সির ক্ষেত্রে আমরা কোন কোন ড্রাগ দিব, সেটা হচ্ছে আলফা মিথাইল ডোপা দিব, ক্যালসিয়াম আয়নের মধ্যে নিফিডিপাইন দিব, নট অ্যামলোডিপাইন, শুধুমাত্র নিফিডিপাইন। তারপর হচ্ছে বিটা ব্লকের মধ্যে আমরা সিলেক্টিভ, নন সিলেক্টিভ কিন্তু কন্ট্রাইন্ডিকেটেড, নন সিলেক্টিভ বিটা ব্লকার আমরা দিব না, কন্ট্রাইন্ডিকেটেড, কন্ট্রাইন্ডিকেটেড। ডায়াবেটিক্স আমরা দিব না, কন্ট্রাইন্ডিকেটেড। এসি ইনহিবিটর আমরা দিব না, কন্ট্রাইন্ডিকেটেড। আমরা কি দিব, আমরা বিটা ব্লকারের মধ্যে লেভোটেলল, এটিনোলল সিলেক্টিভ গুলো আমরা দিব। আমরা আর কি দিব, ভেসোডাইলেটর দিব, ভেসোডাইলেটরের মধ্যে হাইড্রোলাজিন, এটা দিব আমরা হচ্ছে ইমার্জেন্সি ক্ষেত্রে, আইভিতে, ইমার্জেন্সি, ইমার্জেন্সি প্রেগনেন্সিতে, ইমার্জেন্সি প্রেগনেন্সির ক্ষেত্রে ইমার্জেন্সিতে বিপি কমাতে হলে আমরা এটা আইভিতে হাইড্রোলাজিন ইঞ্জেকশন দেওয়া দিব ভেসোডাইলেটর হিসেবে। এই ছিল হচ্ছে ওভারঅল আমাদের হাইপারটেনশন নিয়ে কথাবার্তা। এরপরে যদি আমরা দেখি, আমরা বাকি আছে কার্ডিয়াক, সিসিএফ, তারপর আছে অ্যানজাইনা, আছে এরিথমিয়া। আমাদের ডায়াবেটিস শেষ, হাইপারটেনশন শেষ।